মুদ্রার ক্ষেত্রে আমি গত আলোচনাটা শুরু করেছিলাম যে একটি মুদ্রার দুটো পৃষ্ঠ থাকে, একটা হেড থাকে আর একটা টেল থাকে। এখন ধরেন একটা মুদ্রা যদি আমি ধরে নিচ্ছি এটি একটি মুদ্রা। ওকে, আমি একটু জায়গা সেভ করে এদিক থেকে লিখতেছি। আমি ধরে নিচ্ছি যে এটি একটি মুদ্রা, রাইট? না, এটা উঁচু হয়ে যাচ্ছে। ওকে, এটি একটি মুদ্রা। এই মুদ্রাকে যদি একবার আমি নিক্ষেপ করি তাহলে এই মুদ্রাটা হয়তো আমার হেড উঠতে পারে, হয়তো আমার টেল উঠতে পারে। অর্থাৎ এই দুটি ঘটনার যে কোনো একটি ঘটনা আমার ঘটতে পারে। কখন? যদি এই মুদ্রাটাকে আমি একবার টস করি, হয়তো হেড উঠতে পারে, না হয়তো টেল উঠতে পারে। ওকে, এখন আমি যদি দ্বিতীয়বারের মতো আমি যদি দুইবার টস করি তাহলে একবার হেড অথবা টেল উঠতে পারে, অপরবারও আমার হেড অথবা টেল উঠতে পারে। আমি আবারও বলছি যে আমি মুদ্রাটিকে যদি দুবার নিক্ষেপ করি তাহলে কি একবার হেড অথবা টেল উঠতে পারে, আরেকবার হেড অথবা টেল উঠতে পারে। অর্থাৎ একবার হেড অথবা টেল উঠতে পারে। এটিকে আমাদের টি ডায়াগ্রাম বলা হয়, যদিও ঘটনাটা এর সাথে সম্পৃক্ত না, তারপরেও আমরা প্রতিবার যখন নিক্ষেপ করব তখন প্রতিবারের, যেমন আমি যখন দুবার নিক্ষেপ করতেছি একবার হেড অথবা একবার টেল উঠবে, অথবা দ্বিতীয়বারও আমার একবার হেড অথবা টেল উঠবে। কথাটা ক্লিয়ার? এটা দ্বিতীয়বারের নিক্ষেপের রেজাল্টটা এমন হতে পারে। তো এটা আমরা পাশাপাশি এভাবে এগোতে থাকবো। ধরুন আরও একবার যদি আমরা নিক্ষেপ করি, অর্থাৎ তৃতীয়বার, তাহলে সেক্ষেত্রেও আমার কি হবে? একবার হেড উঠতে পারে আর একবার টেল উঠতে পারে। আমরা ওটাতে পড়ে যাচ্ছি। ওকে, তাহলে এটি হচ্ছে দুইবারের নিক্ষেপের রেজাল্ট। আমরা যদি এইভাবে উপস্থাপন করি তাহলে এটিকে আমরা বলি কি? ট্রি ডায়াগ্রাম। ট্রি ডায়াগ্রাম। এখন দেখেন আমাদের এই জায়গায় যদি আমরা একটু হিসাব করি যে একটা মুদ্রাকে দুবার নিক্ষেপের ফলে আমরা দেখতে পাচ্ছি দুবার এইচ উঠেছে। এই চিত্রটা আমার বইতে অনেক সুন্দর করে দেওয়া আছে। তো একবার এইচ আরেকবার টেল উঠতে পারে। আবার এটি কি হতে পারে যে দুইবার নিক্ষেপের ফলে দুইবারই আমার কি হেড উঠতে পারে, একবার হেড একবার টেল উঠতে পারে। অথবা আমার কি হতে পারে, একবার হেড, যেমন প্রথমবার হেড উঠলো তারপর টেল উঠতে পারে, অথবা প্রথমবার টেল উঠলে তারপর আমার কি উঠতে পারে? হেড উঠতে পারে। অথবা দুইবারই আমার কি উঠতে পারে? টেল উঠতে পারে। আপনারা এই ডায়াগ্রাম বুঝতে না পারলেও কনসেপ্টটা একটু খেয়াল করেন। আমি যখন দুবার নিক্ষেপ করব, প্রথমবার নিক্ষেপ করলাম তাহলে সেটি হেড হতে পারে, আমি দ্বিতীয়বার নিক্ষেপ করলাম সেটাও আবারও কি হেড উঠতে পারে। কিন্তু এমনও তো হতে পারে যে প্রথমবার হেড উঠলো কিন্তু দ্বিতীয়বার নিক্ষেপের সময় আমার টেল উঠলো। অথবা এমনও তো হতে পারে যে প্রথমবার হেড না উঠে প্রথমবার টেল উঠলো, তারপর দ্বিতীয়বারে গিয়ে আমার হেড উঠলো। এমন ঘটনাও ঘটতে পারে। অথবা এমন তো হতে পারে যে দুইবারই আমার টেল উঠলো। তার মানে কি এই কটি ঘটনা ঘটতে পারে। ক্লিয়ার? তাহলে এটাকে, এই যে আমরা মুদ্রার ক্ষেত্রে দুবার যখন নিক্ষেপ করলাম তাহলে এই দুবার নিক্ষেপ করা, এটা আমাদের যদি আমরা হিসাব করে দেখি তাহলে এখানে নমুনা বিন্দু, অর্থাৎ মোট ঘটনা ঘটতে পারে একবার, দুইবার, তিনবার, চারটি। কয়টি? চারটি। এখন এর মাঝে কিছু তথ্য আমরা একটু মাথায় রাখবো। প্রথমত হচ্ছে এই তথ্যগুলোর অন্যতম একটি তথ্য হচ্ছে, খেয়াল করে দেখেন আমার এখানে এমন দুবার নিক্ষেপের, দেখুন যখন দুইবারই হেড উঠবে তখন কোনো টেল উঠবে না। আবার একইভাবে এই কথাটা এখানে প্রযোজ্য যে দুইবারই যদি টেল ওঠে তাহলে একবারও হেড উঠবে না। অর্থাৎ দুইবারই নিক্ষেপ করলাম, টেল উঠলো, তার মানে সেখানে হেড উঠবে না। এক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন যে
আমি যখন দুবার নিক্ষেপ করি, 3 বার 4 বার 5 বার, এই যেমন দুবারের ক্ষেত্রে আমার সর্বোচ্চ পরিমাণ টেল উঠতে পারে 2 বার, এবং যখন সর্বোচ্চ পরিমাণ 2 বার টেল উঠবে, অর্থাৎ সর্বোচ্চ পরিমাণ আমার যদি সর্বোচ্চ পরিমাণ কি ওঠে টেল 2 বার যেবার উঠবে, ওইবার কিন্তু আমার হেড উঠবে না, অর্থাৎ হেড 0 থাকবে। তার মানে এটা সর্বোচ্চ, তখন তাহলে সর্বনিম্ন হবে কি আমার, তখন সর্বনিম্ন হবে হেড। তার মানে একইভাবে আমার সর্বোচ্চ যদি হয় হেড, তখন আমার সর্বনিম্ন হবে কি টেল। কেন? কারণ সর্বোচ্চ হেড 2 বার উঠলে ওই সময়ে টেল কখনোই উঠবে না। এই কারণে আমাদের এই একাধিকবার নিক্ষেপের ফলে সবসময় মাথায় রাখবেন যে আমার সর্বোচ্চ পরিমাণ এই হেড টেলের যে কোনো একটা উঠতে পারে। তখন সর্বনিম্ন উঠবে কি, যদি সর্বোচ্চ হয় টেল তাহলে সর্বনিম্ন থাকবে হেড, আর সর্বোচ্চ যদি থাকে হেড তাহলে সর্বনিম্ন থাকবে কি টেল। অর্থাৎ যখন সবকটি হেড উঠবে তখন আমার কোনো টেল উঠবে না, এই কারণে টেল হচ্ছে 0। আর যখন সবকটি টেল উঠবে তখন আমার হেড উঠবে না, তখন এই কারণে টেল 2 বার উঠলে আমার হেড হবে 0। ক্লিয়ার? এবার আমরা আরও কিছু কনসেপ্ট আলোচনা করব। প্রথমত যদি আমরা এই ডায়াগ্রামটা একটু আমরা হিসাব করি, ধরুন আমরা যদি প্রথমবার নিক্ষেপ করলাম হেড উঠতে পারে, দ্বিতীয়বার নিক্ষেপ করলাম আমাদের টেল উঠতে পারে, যদি 2 বার নিক্ষেপ করি তাহলে একবার হেড আর একবার টেল উঠতে পারে, একবার হেড আবার কি উঠতে পারে টেল উঠতে পারে। তৃতীয়বার যদি নিক্ষেপ করি তাহলে একবার হেড আর একবার কি টেল উঠতে পারে, একবার হেড আর একবার কি আমার টেল উঠতে পারে, একবার হেড আর একবার টেল, অথবা একবার হেড আর একবার টেল উঠতে পারে। তার মানে আমি যদি 3 বার নিক্ষেপ করি, 3 বার যদি আমি নিক্ষেপ করি, এটি হচ্ছে কয়বার, এটি হচ্ছে 2 বার যদি নিক্ষেপ করি, এটি হচ্ছে 2 বার যদি আমি নিক্ষেপ করি, আর এটি হচ্ছে 3 বার যদি নিক্ষেপ করি, তাহলে 3 বারই হেড ওঠার সম্ভাবনা আছে, যেখানে 3 বারই হেড উঠবে। ঠিক আছে? আবার 1 2 বার হেড উঠবে, একবার টেল উঠবে, এমন ঘটনা ঘটতে পারে। অথবা 2 বার হেড উঠে একবার টেল উঠতে পারে, অথবা একবার হেড উঠে 2 বারই টেল উঠতে পারে, একবার টেল উঠে 2 বারই হেড উঠতে পারে, অথবা 1 2 3 বারই, সরি, এখানে একবার 2 বার টেল উঠে একবার হেড উঠতে পারে। ঠিক আছে? তাহলে 2 বার টেল উঠে একবার হেড উঠতে পারে, 3 বারই আবার টেল উঠতে পারে। তাহলে এখানে আমার নমুনা ক্ষেত্র হচ্ছে মোট ঘটনা 1 2 3 4 5 6 7 8টি, অর্থাৎ এখানে ঘটনা হচ্ছে আমাদের 8টি, এটিকে আমরা নমুনা ক্ষেত্র বলতে পারি। আর এখানে হচ্ছে আমার কয়টি, যেহেতু বাংলা ইংলিশ মিলে ঝামেলা হয়ে যাবে, ওকে আমি বাংলায় লিখেছি, তাই না, সমস্যা নেই, 8টি। আর এটি হবে আমার কয়টি, 4টি। এখন আপনি মুদ্রার ক্ষেত্রে এই মোট ঘটনা 4টি এভাবে বের না করে আপনি এই সূত্রটা, মোট সম্ভাব্য ঘটনা আপনি 2 টু দি পাওয়ার n দিয়ে বের করতে পারেন। যেমন এটা কয়বার নিক্ষেপ করলেন, 2 বার নিক্ষেপ করলেন, তাহলে এখানে n এর মান হবে কত, 2, তাহলে 2 টু দি পাওয়ার 2, তাহলে আমার কত হচ্ছে 4। আবার একইভাবে এখানে আপনি 2 টু দি পাওয়ার n যদি হিসাব করেন, এখানে n এর মান হচ্ছে কত, 3, এখানে 3 বার নিক্ষেপ করেছেন, তাহলে 2 টু দি পাওয়ার 3, তাহলে এখানে আমার কয়টি ঘটনা করতে পারে, 8টি। আর এখানে ঘটনা করতে পারে কয়টি, 4টি। এখন এর ভিতর আমাদের কিছু তথ্য একটু মিলিয়ে নিতে হবে এবং সেই তথ্যের আলোকে আমরা সমস্যার সমাধান করব। তাহলে আমি সরাসরি অঙ্কে চলে যাচ্ছি। অঙ্কে যাওয়ার পর আমরা গুরুত্বপূর্ণ কিছু তথ্য, কিছু অঙ্ক করি, তাহলে আপনারা বুঝতে পারবেন। ধরেন 19 নম্বর অঙ্কটা দেখুন, 19 নম্বর অঙ্কটা। তাহলে
আমরা এইটুকু আপাতত মুছে ফেলি, ঠিক আছে? ওকে, এখানে 19 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে? বলা হচ্ছে একটি নিক্ষিপ্ত মুদ্রার সম্ভাব্য ফলাফল কত। দেখেন মুদ্রার ক্ষেত্রে সম্ভাব্য ফলাফল মানে সম্ভাব্য ফলাফল সবসময় 2, যেহেতু আমার একটা হেড আছে আর একটা টেল আছে, এই কারণে সবসময় ফলাফল কত হবে? 2 হবে। ওকে, এটি সমস্যা না। 20 নম্বরটা দেখুন। 20 নম্বরে কি? 20 নম্বর হচ্ছে 2 টাকার 4টি মুদ্রা, 2 টাকার 4টি মুদ্রা, অর্থাৎ 2 টাকার 4টি মুদ্রা আমার একসাথে নিক্ষেপ করা হলো, নমুনা বিন্দু কত হবে? এখন দেখেন এখানে বলা হচ্ছে মুদ্রা কয়টা। আমি একটা কথা বলি যে একটা মুদ্রাকে যদি আপনি 2 বার নিক্ষেপ করেন, একবার নিক্ষেপ করলেন আবার নিক্ষেপ করলেন, তার মানে মূলত এখানে 2টো মুদ্রার হিসাব করতেছেন। তাহলে একটা মুদ্রা 2 বার নিক্ষেপ করা যে কথা, 2 বার নিক্ষেপ করা যে কথা, আর 2টি মুদ্রা একবার নিক্ষেপ করা একই কথা। কথার বুঝেন নেই? কারণ দেখেন 2টি মুদ্রা একসাথে একবার যদি নিক্ষেপ করেন তাহলে এটা হবে, আর একটি মুদ্রাকে যদি 2 বার নিক্ষেপ করেন তাহলে একই রেজাল্ট আসবে। এই কারণে একটি মুদ্রা 2 বার নিক্ষেপ করা যে কথা, 2টি মুদ্রা একবার নিক্ষেপ করা একই কথা। এটিকে আমরা বলতে পারি 3 বার নিক্ষেপ করা যে কথা, 3টি মুদ্রা একবার নিক্ষেপ করা একই কথা। ক্লিয়ার? ওকে, তাহলে এখানে কি বলছে? এখানে বলা হচ্ছে যে 2 টাকার 4টি মুদ্রা, কয়টা মুদ্রা? 4টা মুদ্রা একসাথে নিক্ষেপ করা হলে নমুনা বিন্দু কয়টি হবে? অর্থাৎ নমুনা বিন্দু বের করার আমাদের সূত্র হচ্ছে মুদ্রার ক্ষেত্রে 2 টু দি পাওয়ার n। তাহলে এখানে 4টা মুদ্রার কথা বলা হচ্ছে। কয়টা? 4টা মুদ্রা। তাহলে n এর মান হচ্ছে 4, তাহলে 2 টু দি পাওয়ার 4, তাহলে আমাদের রেজাল্ট হচ্ছে কত? 16। ক্লিয়ার? চলুন আমরা আরো কয়েকটা অঙ্ক দেখি। 21 নম্বর অঙ্কটা দেখেন। 21 নম্বর অঙ্কে বলা হচ্ছে 2টি নিরপেক্ষ মুদ্রা একসাথে নিক্ষেপ করা হলো। কয়টা? 2টা মুদ্রা নিক্ষেপ করেছেন আপনি। ওকে, কোনো এইচ না পাওয়ার সম্ভাবনা কত? আপনি একটা মুদ্রা যখন 2 বার নিক্ষেপ করবেন কোনো এইচ পাবেন না, এই সম্ভাবনাটা কত? দেখেন এই যে 1, কেন? কারণ যখন আপনি সবকটা টি তুলবেন তখন একটা এইচও আমার উঠবে না, রাইট? তার মানে কি এই 4টি ঘটনা থেকে যেহেতু 2 বার নিক্ষেপের কথা বলা হচ্ছে, তাহলে আমার মোট ঘটনা কত? 2 টু দি পাওয়ার n টু 4, রাইট? তাহলে 4 বারের একবার এই ঘটনাটা ঘটবে, মোট ঘটনা হচ্ছে 4টা। অর্থাৎ মোট ঘটনা কয়টা? 2 বার নিক্ষেপে কয়টা? 4টা। না, এটা আমার কাছে কনফিউজড মনে হয়। ঠিক আছে, ওকে, তাহলে মোট ঘটনা কয়টা? 4টা। আর একবারও এইচ উঠবে না, সেটা কখন? যখন সব কটাতে টি উঠবে। তার মানে কি এরকম ঘটনা ঘটবে 1/4। 22 নম্বর অঙ্কটা দেখুন। 22 নম্বর, 2টি নিরপেক্ষ মুদ্রায় একত্রে নিক্ষেপ করা হলো, উভয় মুদ্রায় হেড পাওয়ার সম্ভাবনা কত? অর্থাৎ 2টি নিরপেক্ষ মুদ্রা একসাথে নিক্ষেপ করলাম, এখন উভয় মুদ্রায় হেড পাওয়ার সম্ভাবনাটা কত? এখন নিক্ষেপ করলেন 2 বার, তার মানে এখানে নমুনা বিন্দু 4টা, আর উভয় মুদ্রাতেই, অর্থাৎ প্রথমবারও হেড পাবেন দ্বিতীয়বারও হেড পাবেন, এরকম ঘটনা কয়টা? দেখেন একটা, যে উভয় মুদ্রায় আপনি কি পাবেন? হেড পাবেন। তাহলে উত্তর কত হবে? 1/4। বলেন বুঝতে পেরেছেন কিনা? বলছে উভয় মুদ্রায়, অর্থাৎ প্রথম মুদ্রাতেও আমার কি হবে? হেড উঠবে এবং দ্বিতীয় মুদ্রাটাতেও হেড উঠবে। তার মানে কি এরকম ঘটনা একটা ঘটতে পারে। তাহলে উভয় মুদ্রায় যদি টেল বলতো তাহলে উত্তর
একই হতো, কারণ যতবারই নিক্ষেপ করেন এই ধরনের ঘটনা একটাই ঘটবে, এর বেশি ঘটার সুযোগ নেই। ক্লিয়ার? এবার 23 নম্বর অঙ্কটা যদি আমরা দেখি, 23 নম্বর, আপনাদের কাজ হচ্ছে আমি যা পড়াবো এগুলি একটু ভালো করে আপনারা চর্চা করবেন। 23 নম্বর অঙ্কে বলা হচ্ছে দুটি নিরপেক্ষ মুদ্রা একসাথে একবার নিক্ষেপ করা হলো, একসাথে একবার নিক্ষেপ করা হলো, কমপক্ষে একটি এইচ পাওয়ার সম্ভাবনা কত? দেখেন ভাষাটা দেখেন, কম পক্ষে কি বলছে, কমপক্ষে একটি এইচ পাওয়ার সম্ভাবনা কত? দেখেন এখানে এই কমপক্ষে মানে কি মিনিমাম, তাই না? মানে অ্যাট লিস্ট, যাই বলি না কেন, মানে আপনি মিনিমাম একটা, কিন্তু মিনিমাম মানে কি, এটা জাস্ট সর্বনিম্ন র্যাঙ্কটা বলা হচ্ছে, আপনি সর্বোচ্চটা বলা নেই, তার মানে কমপক্ষে বলা হচ্ছে কমপক্ষে একটি এইচ পাওয়ার সম্ভাবনা মানে কি, কমপক্ষে একটা এইচ কয়টাতে আছে দেখেন, কিন্তু সর্বোচ্চ যাই থাক, যেমন এখানে একটা এইচ তো আছে, সর্বোচ্চ আছে, কিন্তু মিনিমাম হলেই হবে এইচ টি টি এইচ, রাইট? তাহলে দেখেন এইগুলোতে সর্বনিম্ন কমপক্ষে একটা এইচ এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, তার মানে এটা কিন্তু সমস্যা না, কারণ এটা তো একে কমপক্ষে মানে কি মিনিমামটা আপনাকে ফিক্স করে দেওয়া হয়েছে, সর্বোচ্চটা ফিক্সড করে দেওয়া হয় না, তার মানে উত্তর এখানে কয়টাতে আছে, একটাতে, দুটাতে, তিনটাতে, অর্থাৎ তিনটাতে আছে, তাহলে মোট ঘটনা কত? 4, তাহলে 3/4। আশা করি বুঝতে পেরেছি। দুটি নিরপেক্ষ মুদ্রা একসাথে একবার নিক্ষেপ করা হলো, ওকে, দুটো মুদ্রা, কেবল একটি, কেবল দেখেন কেবল ভাষাটা খেয়াল করেন, ওটা ছিল কমপক্ষে, এখানে বলা হচ্ছে কেবল, তার মানে এখানে আমি বলতে পারি অনলি, তাহলে কেবল একটি এইচ পাওয়ার সম্ভাবনা কত? একটি এইচ পাওয়ার সম্ভাবনা কত? তাহলে এই অঙ্কটাকে আপনি কিভাবে দেখবেন, সেটা হচ্ছে দুটি নিরপেক্ষ মুদ্রা একসাথে একবার নিক্ষেপ করা হলে কেবল একটি এইচ পাওয়ার সম্ভাবনা কত? এখন দুটি মুদ্রার ক্ষেত্রে আমাদের রেজাল্ট হচ্ছে এটা, কেবলমাত্র একটি এইচ পাওয়ার, আমি যদি এদেরকে লিখি, কেবলমাত্র এখানে দুইটা, এটা হবে না, কারণ অনলি একটা বলছে, তার মানে এখানে একটা অনলি আছে, এখানে একটা আছে, তার মানে আমরা দেখতে পাচ্ছি দুইটা, আমরা কি দেখতে পাচ্ছি? দুইটা, আর মোট ঘটনা কয়টা? 4টা, এই কারণে উত্তর হবে কত? হাফ। আশা করি বুঝতে পেরেছেন। এবার 25 নম্বর অঙ্কটা দেখেন, 25 নম্বর অঙ্ক, তাহলে 25 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে? 25 নম্বর অঙ্কে বলা হচ্ছে দুটি নিরপেক্ষ মুদ্রা একত্রে নিক্ষেপ করা হলে কমপক্ষে, দেখেন এবার আবার কমপক্ষে বলছে, তার মানে উত্তর ওই যে আগে যেটা বের করেছিলাম এইচ এর, সেটি হবে কমপক্ষে একটি টেল হবে, তাহলে কমপক্ষে একটি টেল হবে, এই কথাটার আরেকটা আমি বলি, মিনিমাম, এটা আরেকটা কৌশল বলি, যে এখানে মোট যদি 4টা উপাদান হয়ে থাকে, তাহলে এই 4টা থেকে কমপক্ষে যদি একটা বলে, আমি আবারও বলছি কমপক্ষে একটা, এটা টেল বলুক আর হেড বলুক, তাহলে উত্তর হবে 4 থেকে 1 বাদ দিলে, অর্থাৎ 3টা, কারণ কমপক্ষে একটা, যতক্ষণ পর্যন্ত সবকটাই আমার এইচ না উঠতেছে, তখন এগুলিতে কমপক্ষে একটা করে টি
থাকবেই। ক্লিয়ার? তার মানে কমপক্ষে রেজাল্ট যদি এই ক্ষেত্রে বলতো যে 3টা মুদ্রা একসাথে নিক্ষেপ করার পর কমপক্ষে একটি মানে উঠবে, এরকম কয়টা হতো, তাহলে 8 থেকে আপনি -1 বাদ দিতেন, তাহলে কয়টা হতো? 7টা। কারণ কমপক্ষে একটা টি উঠবে শুধুমাত্র এটা ছাড়া। এখানেও একটা টি আছে, এখানেও আছে, এখানে দুটো আছে, মিনিমাম তো একটা আছে, এখানেও আছে, এখানেও আছে, এখানেও। শুধুমাত্র যখন সব কটা এইচ উঠতেছে তখন শুধু আমার থাকবে না। তার মানে এটা অলওয়েজ উত্তর কি যা আসবে সেখান থেকে 1 বাদ দিয়ে দেবে। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। তার মানে আগের অঙ্কটাও আমরা এভাবে, এর আগে এই নিয়মের অঙ্কটা যেটা সমাধান করেছিলাম সেখানেও এই চিন্তাটা অ্যাপ্লাই করবেন। তাহলে 26 নম্বর অঙ্কটা দেখেন। 26 নম্বর অঙ্কে বলা হচ্ছে একটি মুদ্রাকে 3বার নিক্ষেপ করা হলে সর্বাধিকবার এইচ আসার সম্ভাবনা কত? দেখেন 3বার নিক্ষেপ করলে, তাই না, 3বার নিক্ষেপ করলে আমার নমুনা ক্ষেত্র হবে এগুলি। এখন এখানে আপনার বলা হচ্ছে যে সর্বাধিকবার এইচ আসার শূন্য, মানে এখানে দেখা যাচ্ছে যে সর্বাধিক, ধরেন সর্বাধিক বার এইচ আসার সম্ভাবনা। তাহলে সর্বাধিকবার মানে কি? যখন এইচ 3বারই যখন এইচ উঠবে এটি সর্বাধিকবার, আর এটা প্রতিবার যতবারই নিক্ষেপ করেন আমার এটা সর্বোচ্চ একটা থাকবে। তাহলে সর্বাধিকবার এইচ আসার সম্ভাবনা কত? 1/8। সর্বাধিকবার টি আসার সম্ভাবনাও 1/8। ক্লিয়ার? ওকে, তাহলে এই হচ্ছে মূলত কনসেপ্টটা। আমরা একটু সামনে এগোচ্ছি। একটি মুদ্রা 3বার নিক্ষেপ করা হলে 27 নম্বর অঙ্কে দেখেন, একটি মুদ্রা 3বার নিক্ষেপ করা হলো, সবচেয়ে কম সংখ্যক টি আসার সম্ভাবনা কত? ওই যে একই কথা, সবচেয়ে কম সংখ্যক টি আসার সম্ভাবনা কোথায় হবে? তার মানে কি, যখন এটা আসবে তখন সব টি উঠবে আমার কি 0। তার মানে কি সবচেয়ে কম হবে কত? 1/8। ক্লিয়ার? অর্থাৎ যখন সব কটাই আমার কি উঠবে? এইচ উঠবে। ক্লিয়ার? তাহলে উত্তর হবে কি 1/8। 28 নম্বর দেখুন। 28 নম্বর কি বলা হচ্ছে? একটি নিরপেক্ষ মুদ্রা 3বার নিক্ষেপ করা হলো, কমপক্ষে একটি হেড, কমপক্ষে দেখেন মিনিমাম একটি হেড পাওয়ার সম্ভাবনা কত? আমি বলছি কি, এর আগেই বলেছি যে মিনিমাম কথা যদি থাকে তাহলে শুধু একবারই উঠবে না, সেই কারণে আমাদের উত্তর হবে কত? 7। 28 নম্বরটা এটা পারবেন। তাহলে 29 নম্বর অঙ্কে 3টি নিখুঁত কয়েন নিক্ষেপ করা হলো, কমপক্ষে 2টি হেড পাওয়ার সম্ভাবনা কত? কমপক্ষে 2টি হেড মানে এখানে আমাদের যারা রয়েছে, যে যেমন এখানে হেড একটা, কিন্তু আমাদের রেঞ্জ বলছে মিনিমাম 2টা হবে। তাহলে মিনিমাম 2টা আছে এটাতে, মিনিমাম 2টো আছে এটাতে, তাই কিনা? তার মানে কি এটা বাদ, এটাতেও আছে, এটা বাদ, এটাও বাদ, আর এখানে তো আমার কি আছে। তাহলে দেখেন এখানে বলা হচ্ছে কমপক্ষে 2টি হেড পাওয়ার সম্ভাবনা কত? তাহলে 2টি হেড আছে আমার কোথায় কোথায়? এটাতে আছে, এটাতে আছে, এটাতে আছে, কয়টা? 3টা, আর এখানে আছে। তাহলে টোটাল হবে কয়টা? 4টা। আমি আবার একটু বিষয়টা বোঝাই, যে এটাতে আছে, এইচ টিতে আছে, এইচ টি এইচ টি এইচ, খেয়াল করেন। অর্থাৎ কমপক্ষে আমার যখন বলছে 2টা, তার মানে এখানে কমপক্ষে 2টো আছে, এখানেও কমপক্ষে 2টো আছে, আর এখানে তো কমপক্ষে বলছে মানে কি সর্বোচ্চটার সমস্যা নেই। তাহলে আমার টোটাল সম্ভাব্য ঘটনার বিন্দু হচ্ছে 8, আর এটার মান হচ্ছে কত? 4। তাহলে 1/8 এটি হচ্ছে উত্তর। 30 নম্বর অঙ্কে বলা হচ্ছে একটি নিরপেক্ষ মুদ্রা 3বার নিক্ষেপ করা হলো, কেবল দেখেন, কেবল আমি বলেছিলাম কি অনলি, কেবল লক্ষ্য করে দেন একটি টেল পাওয়ার সম্ভাবনা কত? একটি
টেল পাওয়ার সম্ভাবনা কত? ওকে, কেবল একটি টেল পাওয়ার সম্ভাবনা কত? তাহলে অনলি কেবল একটা টেল, একটা টেল আছে কোনটাতে? খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন। এখানে আমি আবারও বলছি যে কেবল একটা টেল পাওয়ার কি আছে? সম্ভাবনা। তাহলে এটার জন্য আমি যদি রেড কালারটা নেই, এখানে একটা, দুইটা, এখানে দুইটা হবে না, তিনটা, আমরা কয়টা পাচ্ছি? তিনটা পাচ্ছি। অর্থাৎ শুধুমাত্র একটা টেল আছে, এরকম পাচ্ছি কয়টা? তিনটা। ওকে, আর টোটাল হচ্ছে কয়টা? 8টা। এটি উত্তর। আশা করি বুঝতে পেরেছেন। 31 নম্বর অঙ্কে আমাদের বলা হচ্ছে একটি নিরপেক্ষ মুদ্রা 3বার নিক্ষেপ করলেন, দুটি টেল পাওয়ার সম্ভাবনা কত? দেখেন, দুটি টেল পাওয়ার সম্ভাবনা, কমপক্ষেও বলে নাই, আবার টেলও বলে নাই, দুটি টেল পাওয়ার সম্ভাবনা। দেখছেন? তাহলে দুটি টেল পাওয়ার সম্ভাবনা, তার মানে দুইটা টেল আছে এরকম হবে। যেহেতু এখানে কোনো শর্ত নেই, কেবলও নেই, আবার কমপক্ষে কথাটাও নেই, তার মানে আপনার এখানে যে কাজটা করতে হবে, দুটি টি পাওয়ার সম্ভাবনা মানে সরাসরি কোনো ঝামেলা ছাড়া দুইটাতে কোনটা কোনটা আছে। তার মানে দুইটা টি, এখানে দুইটা আছে, এখানে দুইটা আছে, এখানে দুইটা আছে, তার মানে টোটাল আছে আমার কয়টা? 3টা। তাহলে সেক্ষেত্রে আমার উত্তর হবে কত? 8-এর 3। ক্লিয়ার? ঠিক আছে, এবার তাহলে পরের প্রশ্নে যাচ্ছি। বত্রিশ নম্বর অঙ্কে দেখেন, বলা হচ্ছে একটি নিরপেক্ষ মুদ্রা 3বার নিক্ষেপ করা হলো, দুটি হেড ও একটি টেল পাওয়ার সম্ভাবনা কত? দেখেন, দুটি হেড ও একটি টেল পাওয়ার সম্ভাবনা, দুটি হেড আর একটি টেল পাওয়ার সম্ভাবনা। ঘটনাগুলি যদি আমরা একটু দেখি, দুটো হেড আর একটা টেল, এই একটা ঘটনা, দুটি হেড একটি টেল, এখানে একটা ঘটনা, দুটি হেড একটি টেল। ক্লিয়ার? আমার মনে হয় আর নেই। ক্লিয়ার? তাহলে দুটি হেড এবং একটি টেল পাওয়ার ঘটনা এখানেই ঘটবে। এখন দেখেন, আপনি এই জায়গাটা যেভাবেই সমাধান করেন না কেন, আপনি যদি বলেন এখানে ও আছে, দুটো আলাদাভাবে করলাম, ওই উত্তর সেমই আসবে। কথাটা ক্লিয়ার? এখন লক্ষ্য করে দেখেন, তাহলে দুটি হেড এবং একটা টেল, দুটো হেড একটা টেল, একটা টেল দুটো হেড, ওই সেম। তাহলে টোটাল ঘটনা হচ্ছে 8টা, এর ভিতর হচ্ছে আমার কয়টা? 3টা এরকম ঘটনা রয়েছে।